আজকে আমরা ডক্টর চঞ্চল ভৌমিককে আপনাদের সামনে নিয়ে এসেছি। ফার্টিলিটি স্পেশালিস্ট তিনি, কনসালটেন্ট এবং তার কাছ থেকে আমরা এমন অনেক কিছু জানবো যেগুলো এখনো অবধি আমরা পুরোপুরি জেনে উঠতে পারিনি। এর মধ্যে আমাদের বেশ কিছু ভিডিও আপনারা আশা করি দেখেছেন যেখানে এইসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আরো কিছু আমাদের প্রশ্ন অলরেডি জমা হয়ে গেছে। সেই প্রশ্নগুলোর উত্তর নিয়ে উত্তর জানার জন্য ডক্টর বাবুর কাছে আমরা এসেছি। তো ডক্টর বাবু আমাদের চ্যানেলে আপনাকে ওয়েলকাম। তো আ এই যে আইভিএফ বা টেস্ট টিউব বেবি এই যে ব্যাপারগুলো হয়, এই কথাগুলো হয়, শুনলেই ১ম এই আমাদের মনে হয় যে সেই খোদার উপর খোদকারি টাইপের ব্যাপার আরকি। ভগবান যা বলে দিয়েছে আমরা মানুষরা তার উপর বেশি কিছু করছি। এটা বা এই ব্যাপারে আপনার কি মতামত? আইভিএফ অ্যাকচুয়ালি নতুন টেকনোলজি। প্রথম আইভিএফ বেবি ব্রন হয়েছিল 1978 এ। তারপর থেকে প্রথমে যত সাকসেস ছিল, তারপর আস্তে আস্তে মানুষ লার্নিং কার্ভের মতো শিখেছে, জেনেছে, বহু রিসার্চ এসছে। তারপর এখন আমরা এই জায়গায় পৌঁছেছি, এখন যথেষ্ট ভালো সাকসেস আইভিএফে পাওয়া যায়। আর দু একটা কথা আইভিএফ সম্পর্কে আমার না বললেই নয়, যে আইভিএফ বোধহয় খুবই কস্টলি ট্রিটমেন্ট, যেটা সাধারণ লোক অ্যাফোর্ড করতে পারবে না। আমি বলব না, সেটা ঠিক না। আইভিএফ এখন অলমোস্ট সমস্ত লেভেলের মানুষের কাছেই পৌঁছে গেছে। গরিব, সাধারণ মানুষের কাছেও পৌঁছে গেছে আইভিএফ। এবং অনেক গরিব পেশেন্ট বা সাধারণ পেশেন্ট আমাদের ক্লিনিকেও আসে, যারা আইভিএফ এর মাধ্যমে কনসেপ্ট করে। এই যে আইভিএফ বলছেন আপনি, অনেকে বলে টেস্ট টিউব বেবি, দুটোর কি কোনো তফাৎ আছে? মানে আগে টেস্ট টিউব বেবি কথাটা বেশি শোনা যেত। অ্যাকচুয়ালি এই টেস্ট টিউব বেবি এই টার্মটা মিসনোমার বলতে পারেন। আইভিএফ মানে ইন ভিট্রো ফার্টিলাইজেশন। প্রিভিয়াস আমার যেমন ডক্টর হানি বলেছিলেন যে আইভিএফ কথাটা হলো ইন ভিট্রো। ইন ভিট্রো কথা হচ্ছে বাইরে ফার্টিলাইজেশন। নর্মাল শরীরের মধ্যে যে ফার্টিলাইজেশনটা হতে পারছে না, যার জন্য সে ইনফার্টিলিটি থেকে ভুগছিল, এখন আমরা সেই ফার্টিলাইজেশনটাই বাইরে করে দিচ্ছি। ইট ইজ কল্ড আইভিএফ। এখন এই টেস্ট টিউব বেবি নামটা দেওয়া হয়েছে, ইটস এ মিসনোমার অ্যাকচুয়ালি। টেস্ট টিউব ইজ রিলেটেড টু ল্যাবরেটরি, ল্যাবরেটরিতে এই প্রসিডিওরটা হয় বলে আমরা বলি টেস্ট টিউব বেবি। সো বোথ আর সিনোনিমাস। টেস্ট টিউব বেবি অ্যান্ড আইভিএফ বোথ আর সিনোনিমাস। টেস্ট টিউব বেবি যে তৈরি হচ্ছে ল্যাবে, যে আপনারা বানাচ্ছেন বা তারপর মায়ের পেটে সে এতদিন ধরে থাকছে, বাচ্চাটা বড় হওয়ার পর তার সাথে নরমাল বেবির কি খুব কিছু কোনো তফাৎ? রকম পার্থক্য নেই। অ্যাজ পার রিসার্চ যা আছে আমাদের এখনো পর্যন্ত, আইভিএফ এর জন্ম থেকে শুরু করে 1978 আজকে হচ্ছে 2026, এখনো পর্যন্ত যত বেবি হয়েছে তাদেরকে যাদের ফলো আপ করা গেছে, তাদের ক্ষেত্রে দেখা গেছে, যা রিসার্চ বা রয়েছে তাতে দেখা গেছে দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দি আইকিউ লেভেল, ইন্টেলিজেন্স, এইটার ক্ষেত্রে কোনো ডিফারেন্স নেই। কিন্তু লাইক অনেকেই নরমাল। এটা বলেন যে বেশি ইন্টেলিজেন্ট হয়। তার জন্য এরকমও হয় আমাদের সমাজে যে লোকে নরমাল বেবি না নিয়ে টাকা আছে তাই আইভিএফ বেবি না, নিচ্ছে, এটা টেস্ট টিউব বোধহয় বেবি ঠিক নিচ্ছে। না। এটা বোধহয় ঠিক না। নরমাল বেবির মতোই একই রকমভাবেই বড় হয় তারা, এবং একই রকমভাবে ডিফারেন্স কিছু হয় না। না এরকম আইভিএফ কেস। এর জন্য হ্যাঁ। যে বেবি বেশি ইন্টেলিজেন্ট হবে বা বোকা হবে, হুম। এরকম ব্যাপারটা একদমই না, অন্তত রিসার্চটাই বলে না। না এরকম কেস আপনাদের কাছে এসেছে কখনো আপনার কাছে যে নরমালি হতে পারে অথচ সে আইভিএফই করতে চাইছে? কিছু পেশেন্ট এসছে যে হয়তো ধরুন তার আরও চেষ্টা করলে হতো, এরকম সিচুয়েশন হয়েছে। ধরুন আমরা কি করি, আইভিএফ এর কতগুলো ইন্ডিকেশন থাকে, হয়তো সেই ইন্ডিকেশনে সে রিচ করেনি তখনও পর্যন্ত, হয়তো 1 মাস 2 মাস চেষ্টা করেছে, তাতেই সে হয়তো আহ, অধৈর্য হয়ে পড়েছে, না ডাক্তার বাচ্চা আসছে না, আইভিএফ ইজ দ্য বেস্ট ওয়ে অফ গেটিং সাকসেস, তো আইভিএফ করে দিন। আমরা তখন তার দিকে কাউন্সিল করে বলি, না, আরও কিছুদিন আপনি চেষ্টা করুন, আপনার তো কোনো সমস্যা নেই। নর্মালি কি হয়, আমরা ইনফার্টাইল পেশেন্ট আগে জানতে হবে যে কার দিকে বলি, কার দিকে আমরা বলবো, বা কখন একজন পেশেন্ট নর্মাল ডাক্তারবাবুর কাছে আসবে ফার্টিলিটি ট্রিটমেন্টের জন্য। তো নর্মালি যদি কোনো পার্টনার আসে আপনার কাছে এবং তাদের পার্টিকুলার ফিমেল পার্টনারের বয়স যদি 35-এর নিচে হয়, অন্তত 1 বছর তাদের নিজেদের চেষ্টা করা উচিত। আনটিল অ্যান্ড আনলেস আগে থেকে কিছু জিনিস জানা আছে, যে তার সিভিয়ার ফার্টিলিটি কিছু প্রবলেম আছে, বা টিউবে কোনো প্রবলেম আছে, বা এন্ডোমেট্রিওসিস আছে, বা ইউট্রাসে কোনো প্রবলেমস আছে, এরকম জানা যদি কিছু থেকে থাকে আগে থেকে, তখন সে আগেই আসতে পারে। আদারওয়াইজ বিয়ে হওয়ার পর 35 বছরের নিচে যদি ফিমেল পার্টনারের বয়স হয়, তাহলে অন্তত 1 বছর চেষ্টা করে যদি বাচ্চা না আসে তখন আসতে পারে। কারণ ইনফার্টিলিটির ডেফিনেশনটাই তাই, কমপক্ষে 1 বছর আনপ্রোটেক্টেড সেক্সুয়াল ইন্টারকোর্স করা, রেগুলার সেক্সুয়াল ইন্টারকোর্স করার পর যদি বাচ্চা না আসে, তখন আমরা তাদের ইনফার্টিলিটি বলি। আর একটা খুব ইম্পর্টেন্ট টার্ম, এই ইনফার্টিলিটি কথাটা বোধহয় পরের কিছুদিন পরে হয়তো অবসলিউট হয়ে যাবে। ইনফার্টিলিটি ইজ বেসিক্যালি ইজ এ অ্যাবসলিউট টার্ম। অ্যাবসলিউট টার্ম মানে আমরা ইনফার্টাইল কাউকে বলতে পারি না, রাদার আই শুড সে
সাব ফার্টিলিটি, মানে আজকে আমি যাকে ইনফার্টাইল বলছি 1 হুম, বছর হুম। হয়নি বলে 2 বছর পরে সে কিন্তু কনসিভ করতে পারে। সো এই কনসেপ্টটা আমার মনে হয় সকলেরই জানা উচিত। I should rather discard this term infertility, I should say সাব ফার্টিলিটি। কিন্তু আপনি একটা কথা বলুন, আমার কাছে টাকা আছে। আ আমি চাইলেই টেস্ট টিউব বেবি নিতে পারি। কেন আপনি আমাকে ডিসকারেজ করবেন? না, অবভিয়াসলি পেশেন্টের চয়েস, চাইলে টেস্ট টিউব বেবি নিতে পারে, আমাদের তাতে কোনো বাধা নেই। কিন্তু টেস্ট টিউব বেবি বেসিক্যালি ইটস এ নো কস্ট বেশি, নরমাল ফার্টিলিটির তুলনায় কস্ট বেশি। একটু ঝামেলাজনক, ট্রিটমেন্টে বাদে 2-3 মাস ধরে প্রায় চিকিৎসা চলে, তাদের কাজের ক্ষতি হয় অনেক সময়। আর এমব্রায়ো ট্রান্সফার হওয়ার পরে কিছুদিন তাদেরকে বাড়িতে রেস্টে থাকতে হয়। তো যদি নিতান্তই প্রয়োজন হয় তখন টেস্ট টিউব বেবি, আমরা সবসময় বলি যে নিতান্তই প্রয়োজন হলে তখনই টেস্ট টিউব বেবি করবে। কেন শুধু সে সময় নষ্ট করবে? কেন শুধু সে বেশি খরচ করবে? স্টিল যদি পেশেন্ট চায় আমার দিকে করতে হয়। পেশেন্টের ইচ্ছে। ওকে। আর এরকম এলিজেবল কাপল হতে হবে। অবভিয়াসলি এলিজেবল কাপল, যে তার বয়স 21 বছর, ফিমেল পার্টনারের বয়স 21 বছর হতে হবে। 21 থেকে 50 এর মধ্যে হতে হবে এবং মেল পার্টনারের বয়স 21 থেকে 55 এর মধ্যে হতে হবে। ওকে, এই এলিজিবল কাপল কথাটা বললেন বলে মনে হচ্ছে যে অনেক সময় তো ছেলেদের ক্ষেত্রে এরকম দেখা যায় যে স্পাম কাউন্ট ঠিক নেই বা স্পাম নেই আরকি। সেক্ষেত্রে সে কি কখনো টেস্ট টিউব বেবির মাধ্যমে বাবা হতে পারে? খুব ভালো কোয়েশ্চেন করেছেন। ইয়েস। আমরা প্রায়ই পাই, আজকাল প্রায়ই পাচ্ছি ইনফ্যাক্ট, যে একজন ইনফার্টাইল কাপল হলো, একটা বেসিক টেস্ট সবসময় আমাদের করাতে হয় হাসব্যান্ডের সিমেন অ্যানালাইসিস। সিমেন অ্যানালাইসিসে দেখলাম যে তার সিমেন আছে, সিমেনে কোনো স্পাম নেই। এই একবার সিমেন দেখেই স্পাম নেই এটা বলা যাবে না। অ্যাজ পার গাইডলাইন বলছে যে এটা ভ্যারিয়েশন হতে পারে, যে সেই সময় হয়তো কোনো স্পাম কালেকশনের সময় হয়তো তার বাইরে পড়ে গেল, বা সেই সময় তার আগের দিনই সে কিছুক্ষণ আগেই হয়তো সে মাস্টারবেট করেছে বা সিমেন্ট বের করেছে, তারপরে আবার সিমেন্ট দিয়েছে বা স্পিলেজ হয়ে বাইরে পড়ে গেছে। ফলে সিঙ্গেল স্পেসিমেন দিয়ে কখনোই জাজ করা ঠিক হবে না যে তার সেখানে স্পাম নাই। আমরা কি করি, কমপক্ষে 1 মাস পরে কোনো একটা স্পাম যদি অ্যাবনরমালিটি আসে, 1 মাস, পার্টিকুলারলি অ্যাজোস্পার্মিয়া বা সিমেনে কোনো স্পাম নেই যদি আসে, সেটা ডায়াগনোজ করার জন্য 1 মাস পরে আবার একটা রিপিট টেস্ট করি। সেটাও যদি বলে যে ওকে সিমেনে কোনো স্পাম নেই, ও ডেফিনিটলি তার সিমেনে কোনো স্পাম নেই। তো আপনার কোয়েশ্চেনটা হচ্ছে যে এরা কি বাবা হতে পারে? বায়োলজিক্যাল ফাদার হতে পারে? ইয়েস। ট্রিটমেন্ট অপশন এদের ক্ষেত্রে কি আছে? নরমাল পদ্ধতিতে অ্যাজিওস্পার্মিয়ার ক্ষেত্রে বাচ্চা আসবে না। আইভিএফ এর পদ্ধতিতে যেতে হবে অথবা আইইউআই পদ্ধতিতেই যেতে হবে। আইইউআই পদ্ধতিটা কি পরে আসছে। আইভিএফ পদ্ধতিতে বায়োলজিক্যাল ফাদার হতে পারে। আইইউআই পদ্ধতিতে আমরা জেনারেলি ডোনার স্পার্ম ব্যবহার করি। আইইউআই পদ্ধতিতে কিছুই না। আইইউআই পদ্ধতিটা বেসিক্যালি আ মেয়েদের ওভুলেশনের সময় আমরা স্পার্ম ব্যাংক থেকে স্পার্ম নিয়ে আমরা এক স্টেপ এগিয়ে ইউটেরাসের মধ্যে দিয়ে আসি। ঠিক যখন ওভুলেশন হচ্ছে, তাহলে নরমালভাবে কনসিভ করতে পারবে, কিন্তু সেটা সিমেন ব্যাংক থেকে আমাদের সিমেন নিতে হয়। আর আইভিএফ পদ্ধতিতে কিছু মাইক্রো সার্জিক্যাল প্রসিডিওর আছে। সেই প্রসিডিওরের মাধ্যমে যাদের নরমালি সিমেন বাইরে আসছে না, আমরা টেস্টিস থেকে আমরা স্পার্ম বার করি। তাতে কিছু স্পার্ম পাওয়া গেলেও তা থেকেও আইভিএফ পদ্ধতিতে বাচ্চা আসা সম্ভব এবং সে বায়োলজিক্যাল ফাদার হতে পারে। কিন্তু আইআই পদ্ধতিতে বায়োলজিক্যাল ফাদার হতে পারবে না। আমাকে ডোনার ব্যাংক থেকে, স্পার্ম ব্যাংক থেকে ডোনার স্পার্ম নিতে হয়। আইভিএফ পদ্ধতিতে হতে পারে ওই কিছু মাইক্রো সার্জিক্যাল প্রসিডিওর, আপনারা নাম শুনে থাকলেও থাকতে পারেন। টেসি, মাইক্রো টেসি, টেসা, মেশা, এসব কিছু প্রসিডিওর আছে যার মাধ্যমে আমরা নরমালি যে স্পার্মটা বাইরে পাচ্ছি না, কিন্তু টেস্টিস থেকে ডাইরেক্টলি আমরা সার্জারির মাধ্যমে কিছু স্পার্ম, আমার অত স্পার্ম দরকার নেই, কিছু যদি স্পার্ম পাই, তাতেই আইভিএফ পদ্ধতিতে আমাদের বায়োলজিক্যাল ফাদার হতে পারে। মানে কোনোভাবে শরীরের মধ্যে যদি স্পাম থাকে থাকে। তাহলে সেখানেই একদম। সম্ভব বায়োলজিক্যাল কারণটা কি? ফাদার। ধরুন এই অ্যাজিওস্পার্মিয়ার কারণ কি? অ্যাজিওস্পার্মিয়ার কারণ হচ্ছে যে আইদার স্পার্ম তৈরি হচ্ছে না ঠিকঠাকভাবে, বা তৈরি হলে এত অল্প হচ্ছে যে তার যে আ যাওয়ার রাস্তা এসে বাইরে পর্যন্ত পৌঁছচ্ছে না। অথবা এরকম হয় কখনো যে স্পার্ম বেরিয়ে আসার যে পথে কোনো ব্লক আছে। এটা হতে পারে। আর যা অবস্ট্রাকটিভ হতে পারে অথবা নন অবস্ট্রাকটিভ। আমরা বলি অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া অথবা নন অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া। অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়াতে নরমালি স্পার্ম খুব কম পরিমাণে প্রোডাকশন হয়, যেটা টেস্টিস থেকে আর বাইরে বাড়িয়ে আসে না। আর অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া স্পার্ম অ্যাডিকুয়েটলি তৈরি হচ্ছে, কিন্তু অবস্ট্রাকশনের জন্য বাইরে বেরিয়ে আসে না। সেইজন্য অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়ার প্রগনোসিস বেটার, বিকজ অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়া গেটিং স্পার্ম, এই সার্জিক্যাল রিট্রাইভালের মাধ্যমে স্পার্ম পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। নন অবস্ট্রাকটিভ অ্যাজিওস্পার্মিয়াতেও স্পার্ম পাওয়ার সম্ভাবনা বেশি, তাতেও বায়োলজিক্যাল ফাদার কিছু টেকনিক আছে। এখন লেটেস্ট টেকনিকের নাম হচ্ছে মাইক্রোটেসি। মাইক্রোটেসির মাধ্যমে আমরা প্রায় 70% কেসে স্পার্ম রিট্রাইভ করতে পারি। আচ্ছা। ইভেন ওয়ান গুড স্পার্ম ক্যান গিভ ইউ প্রেগন্যান্সি। আচ্ছা, একটা স্পাম থাকলেও সেখান থেকে একটা গুড স্পার্মও
আপনাকে একটা প্রেগনেন্সি দিতে পারে। ওকে। দ্যাটস বাহ! মানে এখন টেকনোলজি এতটাই উন্নত। এতটাই উন্নত হয়েছে। তো একদিকে যেরকম স্পামের কথা হচ্ছে, অন্যদিকে ডিম্বাণুর ক্ষেত্রে যদি দেখা যায় যে সেখানে কিছু সমস্যা রয়েছে। আচ্ছা, ডিম্বাণুর ক্ষেত্রে কিরকম সমস্যা হতে পারে? একটা হচ্ছে যে আ এই আইভিএফ পদ্ধতিতে অনেকেই সাধারণ মানুষরা শুনে থাকবে যে ডিওআর বা ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ আমার কমে গেছে। এমএইচ কমে গেছে। তো এটার অর্থ কী? এমএইচ কমে গেছে বা ওভারিয়ান রিজার্ভ কমেছে, and that is one indication for আইভিএফ অ্যাকচুয়ালি। যাদের ওভারিয়ান রিজার্ভ কমে যায় বা ডিম্বাণুর পরিমাণ কমে যায়, তাদের নরমালি কনসিভ করার সম্ভাবনাও কমতে থাকে। পার্টিকুলারলি কি নরমালি এজ রিলেটেড ডিক্লাইন ইন দ্য ফার্টিলিটি হয়। তার মানে যত মেয়েদের বয়স বাড়ে তাদের ডিম্বাণু তৈরির ক্ষমতাও কমে যায়, ডিম্বাণুর পরিমাণও কমে যায় এবং তাদের কোয়ালিটিও কমতে থাকে। ফলে নরমালি তারা কনসিভ করতে চায় না। অধিকাংশ ক্ষেত্রে অনেক পেশেন্টই আমাদের কাছে আসে, যেমন 40 ইয়ার্সে এলো। 40 ইয়ার্সে কি ন্যাচারাল কনসেপশন সম্ভব? কি সম্ভব নয়। মোস্ট অফ দি টাইম 40 ইয়ার্সে গিয়ে ন্যাচারাল কনসেপশন সম্ভব নয়। অধিকাংশ ক্ষেত্রেই আইভিএফ এর সাহায্য লেগে যায়। কেন লেগে যায়? বিকজ তাদের ডিম তৈরির ক্ষমতা বা মানে ডিম কি হয়? নরমালি কিছু ডিম আমাদের শরীরে ওই আ যখন আমরা ফিমেল কেউ জন্মায়, তারা কিছু ডিম নিয়ে জন্মায় এবং ডিমগুলো প্রচুর ডিম নিয়ে জন্মায়। আস্তে যত বয়স বাড়তে থাকে ডিমের পরিমাণ কমতে থাকে এবং তাদের কোয়ালিটিও কমতে থাকে। ফলে যখন 40 ইয়ার্সে আসে ডিমের পরিমাণ কম, সেইটা কিভাবে আমরা বুঝি? ওই এমএইচ আর এএফসি কাউন্ট বলে একটা, এএফসি কাউন্ট যেটা আমরা ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে দেখি, এমএইচ আমরা ব্লাড টেস্ট করে বুঝতে পারি। এইরকম মহিলার ক্ষেত্রে ডিমের পরিমাণ কমে গেছে, আমরা বলি ওভারিয়ান রিজার্ভ টেস্ট কম, আমরা বলি ডিইউআর, ডিমিনিশড ওভারিয়ান রিজার্ভ হয়ে গেছে। তাদের ক্ষেত্রে আমাদের অনেক ক্ষেত্রে আইভিএফ এর নিতে হয়। কী হয়? নরমালি ন্যাচারাল যে ডিমগুলো ভালো করে তৈরি হচ্ছে না, আমরা ওই আইভিএফ পদ্ধতিতে একটু বেশি ডোজে ইনজেকশনপত্র দিয়ে অন্তত ১ টা ২ টো ৩ টে ৪ টেও যদি ভালো ডিম পাই, গুড কোয়ালিটির ডিম হতে হবে। আসলে কি এই আইভিএফ পদ্ধতিতে আমরা চেষ্টা করি যত বেশি সম্ভব ডিম তৈরি করার। এবার যার অলরেডি রিজার্ভ কম, তার কাছ থেকে খুব বেশি ডিম আমরা পাবো না। তারও মধ্যে যদি আমি ধরুন আমার কাছে তার রিজার্ভ কম, আমরা ওভাম পিক আপ করে ৩ টে ডিম পেলাম। ৩ টের মধ্যে হয়তো দেখলাম যে ২ টো ডিম বাজে, ২ টো ডিমকে আমাকে সেই ডিমগুলো প্রেগন্যান্সি দিতে পারে না। একটা ডিম খুব ভালো। ওই একটা ডিমকে আমরা স্পার্মের সঙ্গে মেশাই। ওই একটা ডিম দিয়েও একটা প্রেগন্যান্সি সম্ভব। যদি গুড কোয়ালিটি ডিম হয়। তাহলে একটা ডিম, একটা গুড কোয়ালিটি ডিম, ওয়ান গুড কোয়ালিটি স্পার্ম ক্যান গিভ ইউ আ প্রেগন্যান্সি। এটাই আইভিএফ এর টেকনিক। এজন্যই ডিউআর পেশেন্টের ক্ষেত্রে আইভিএফ সাকসেসফুল। নরমালি যে কনসিভ করতে পারছে না, সেইটা আমরা অনেকগুলো ডিম তৈরি করে তার মধ্যে থেকে আমরা যাতে বেস্ট ডিম সেটা বেছে নিতে পারি। বেস্ট ডিমটা বেছে নিলে সেটা স্পার্মের সঙ্গে মিশিয়ে আমরা ল্যাবরেটরিতে ফার্টিলাইজেশন করাতে পারব। মানে একটা গুড কোয়ালিটি ডিম দরকার। একটা গুড কোয়ালিটি। এগটা যদি ঠিক হ্যাঁ, না সেটা হয়, আইভিএফ পদ্ধতিরও যেমন ন্যাচারাল পদ্ধতিরও যেমন দরকার, আইভিএফ পদ্ধতিও গুড কোয়ালিটি ডিম দরকার টু গেট কনসিভড। মানে সেটা না হলে পসিবল না। সেটা এগটা পসিবল না হলে। কনসিভ হয় না। ওকে। এইজন্য হুম। আমরা বলব যে ফার্টিলিটি আইভিএফেও যে নরমালি যে সাকসেস কী হয়, মেয়েদের বয়স যত বাড়তে থাকে, আইভিএফেও কিন্তু সাকসেস ডিক্লাইন করতে থাকে। এইজন্য আমরা সবসময় পরামর্শ দিই সেই সঠিক সময়ে আসুন আপনারা। সঠিক সময়ে আসুন। সঠিক সময় মানে ওই যে বললাম যে ১ বছর চেষ্টা করার পরেও যদি ৩৫ বছরের নিচে হয়, তাহলে আপনি একজন ডক্টরের কাছে যান। সে আপনাকে ভালো করে গাইড করতে পারে। বা ৩৫ বছর বয়স হয়ে গেলে ৬ মাস চেষ্টা করার পরেও যদি বাচ্চা না আসে, তখনই ইভ্যালুয়েশন হয়ে যায়। তখনই কিছু আমরা টেস্টপত্র করে বুঝতে পারি যে ফার্টিলিটি পোটেনশিয়াল কেমন আছে। সেই দেখে আমরা আ আ পেশেন্টের দিকে বলি যে, "ওকে ফাইন, আপনার এমএইচ কমে যাচ্ছে বা আপনার ওভারিয়ান রিজার্ভ কমে যাচ্ছে। আপনি তাড়াতাড়ি বাচ্চা নিন। নাহলে কি হবে, আরও যখন দিন পরের দিকে করবে তখন আইভিএফ এর সাকসেসও কমতে থাকে।" সেজন্য সঠিক সময়ে আইভিএফ করাটাও খুব জরুরি। আইভিএফ এরও সাকসেস ডিপেন্ড করে এজ রিলেটেড ডিক্লাইন ইন দ্য আইভিএফ সাকসেস। ওকে, এই যে আইভিএফ হয় যেটা, সেইটা কি আ সরকারি যে ব্যবস্থা আছে, সরকারি হসপিটাল বা এসব জায়গায়, এখানে করা কিছু সম্ভব? কিছু আ সরকারি জায়গায় আইভিএফ এখন শুরু হয়েছে, নতুন করে শুরু হয়েছে। কিন্তু এখনো সমস্ত মেডিকেল কলেজে এর ব্যবস্থা নেই। তবে সরকার চেষ্টা করছে, আশা করি খুব তাড়াতাড়ি হয়তো বিভিন্ন মেডিকেল কলেজে আ আইভিএফ পদ্ধতি শুরু করার আশা করা যায়। অদূর ভবিষ্যতে সাধারণ যারা গরিব পেশেন্ট তারা খুব সহজেই অ্যাক্সেসিবল হবে তাদের কাছে। আচ্ছা, আর আমরা ডিম্বাণু নিয়ে কথা বলছিলাম, এগ নিয়ে কথা বলছিলাম, হেলথি এগ। তো হেলথি এগ ছাড়াও ওভারি কতটা ইম্পোর্টেন্ট? ওভারিটা কতটা ভালো থাকতে হবে? মানে গর্ভাশয়ে সেখানে যে এগটা যাবে নিষিক্ত হওয়ার পর টেস্ট টিউব থেকে সেখানে যে দেওয়া হবে, সেটারও কি কোয়ালিটির কিছু ব্যাপার আছে? না, এখানে সবই যখনই কি হয় ওভারি থেকে কি হয় হরমোন তৈরি হয়
এবং ওভারি থেকে ডিম তৈরি হয়। ওভারি যখনই মেয়েদের বয়স বাড়তে থাকে বা এন্ডোমেট্রিওসিস বলে একরকম সিচুয়েশন হয়, কি হয় তাতে ওভারি নষ্ট হতে থাকে বা ওভারি আমি বলবো যে এজ রিলেটেড কিছুটা শুকিয়ে যেতে থাকে ওভারি। ফলে ওভারির যে ডিম তৈরি করার পোটেনশিয়াল সেটাও আস্তে আস্তে কমতে থাকে, তার ডিমের কোয়ালিটিও কমতে থাকে। সো ইন্টার রিলেটেড। সো ওভারি যদি এজিং হয়, ওভারিয়ান এজিং হলে তার থেকে ডিমও ভালো পাওয়া যাবে না। সো ইটস ইন্টার রিলেটেড। ওকে। আর যখন আপনি বাইরে টেস্ট টিউবে একটা বেবি তৈরি হলো, ভ্রূণটা তৈরি হলো, সেই ভ্রূণটা যখন মায়ের শরীরে প্রতিস্থাপন করতে যাচ্ছেন, তখন মাকে কিভাবে রেডি থাকতে হবে বা কি দেখে আপনারা প্রতিস্থাপন হ্যাঁ, করেন যে সব প্রথমে ঠিক কি আছে? করা হয়, এমব্রা তৈরি হওয়ার পর যদি এমব্রা গুড কোয়ালিটি এমব্রা হয় তার আগে আমরা ফ্রিজ করে দিই জেনারেলি। এখন কনসেপ্ট হয়ে গেছে ফ্রোজেন সাইকেল। ফ্রোজেন সাইকেল মানে যে সাইকেলে আমি ডিম বার করছি সেই সাইকেলেই ট্রান্সফার না করে যদি আমি পরের সাইকেলে বা তার পরের সাইকেলে গিয়ে ট্রান্সফার করি, তাতে দেখা গেছে আইভিএফ এর সাকসেস কিছুটা বাড়ে। আচ্ছা। এবার ফ্রোজেন সাইকেল মানে হচ্ছে আমরা ওই যে এগ বার করলাম, স্পাম নিলাম, ফার্টিলাইজেশন করলাম, তা থেকে এমব্রায়ো তৈরি হলো, এমব্রায়োগুলোকে ফ্রিজ করে দিলাম। ঠিক আছে? এই ফ্রিজিংয়ে বছরের পর বছর এমব্রায়ো ভালো থাকতে পারে। এবার তারপরে কি করা হয়, মাকে প্রিপেয়ার করা হয়। হ্যাঁ, মাকে প্রিপেয়ার করা হয় 10-12 দিন, 14 দিন বা কখনো 3 সপ্তাহ ধরেও আমাদের ওই ওষুধ দিতে হয়। ওষুধ দিয়ে যখন দেখবো, আমরা মাঝে মাঝেই চেক আপ করতে থাকি ট্রান্সভাজানাল সোনোগ্রাফি করে যে বেডটা রেডি হলো কিনা। আমরা বলি ইউট্রাইন বেড, এন্ডোমেট্রিয়াম তৈরি হলো কিনা, অনেক টার্ম আছে, লাইনিং তৈরি হলো কিনা, ইউট্রাইন বেড তৈরি হলো কিনা করতে থাকি। কতগুলো ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে গেলেই আমরা বলি ওকে ফাইন, এন্ডোমেট্রিয়াম রেডি টু রিসিভ দ্য এমব্রায়ো। ঠিক আছে? তো এন্ডোমেট্রিয়াম যখন মনে করি যে রেডি হয়ে গেছে, এমব্রায়ো অ্যাকসেপ্ট করার জন্য রেডি হয়ে গেছে, তখন আমরা কি করি, আমরা ওই ফ্রিজ থেকে এমব্রায়োগুলোকে বার করে জোড়াইয়ের মধ্যে রেখে আসি। যদি দেখা যায় যে এমব্রায়ো ইজ গুড, ইউট্রাইনের বেড ইজ গুড, তাহলে দেখা গেছে ম্যাক্সিমাম সাকসেস আমরা আইভিএফে 80% পর্যন্ত পেতে পারি। মানে 100 জনকে যদি আইভিএফ করি, তাদের মধ্যে গুড এমব্রায়ো অ্যান্ড এ গুড ইউট্রাস অ্যান্ড গুড লাইনিং, we can get success up to 80%. So good success, definitely good success. ওকে, ইউটেরাসে তো রাখা হলো, সবকিছু ঠিকঠাক হলো, সবকিছু কন্ডিশন ভালো আছে। এরপরে মিসক্যারেজ হওয়ার ভয় থাকে তো? হ্যাঁ, এই 3টেই ফেট হতে পারে। যদিও যখন আমি ইউট্রাসে এমব্রায়োতে রেখে এলাম 3টেই ফেট হতে, আইদার এটা ইমপ্ল্যান্ট করে গেল, 9 মাস পর্যন্ত গেল আমরা যেটা ইনটেন্ডেড, যেটা চাইছি, অথবা এরকম হতে পারে যে কিছুদিন গেল, মিসক্যারেজ হয়ে গেল, অথবা এরকম হতে পারে যে এমব্রায়োটা ধরলই না, এটা বলে ইমপ্লান্টেশন ফেলিয়ার। কিছুদিন গিয়ে যদি নষ্ট হয়ে যায় তাকে বলা হয় মিসক্যারেজ। আর আমরা যেটা চাইছি সেটা 9 মাস পর্যন্ত গেলে উই আর সাকসেসফুল লাইভ বার্থ বলি অ্যাকচুয়ালি, যেটা আমরা চাই। সাকসেসটা কিন্তু আমি অবশ্যই লাইভ বার্থ দিয়ে বললাম যে 60-80% কিন্তু লাইভ বার্থ উইথ গুড এমব্রায়ো অ্যান্ড দ্য গুড ইউট্রাস। আচ্ছা, মিসক্যারেজ হওয়ার সম্ভাবনা কি বেশি থাকে এই আইভিএফ এর ক্ষেত্রে? আইভিএফ এর ক্ষেত্রে মিসক্যারেজের সম্ভাবনা না, বলব না। যদি বেশি ঠিকঠাক থাকে না? ওষুধ যদি ঠিকঠাক ওষুধ খায়, হ্যাঁ। যদি ঠিকঠাক এখন মিসক্যারেজের যদি কথা বলেন কীরকম রেসপেক্টে মিসক্যারেজ, কীরকম রেসপেক্টে মিসক্যারেজ মানে আমরা কি হয়, মেন মিসক্যারেজের যে সমস্যাটা বাড়ে আইভিএফে, সেটা হচ্ছে লিউটেল ফেজ সাপোর্ট বলে হয়। পেশেন্ট কোনো কারণে ওষুধ মিস করলো বা ইনজেকশন নিতে মিস করলো, ঠিকঠাক লিউটেল ফেজ সাপোর্ট হলো না। কিন্তু ওভারঅল যদি ডাটা দেখেন তাহলে দেখা গেছে যে মিসক্যারেজের সম্ভাবনা নর্মাল প্রেগন্যান্সির থেকে খুব বেশি কিছু তারতম্য হয় না। আচ্ছা। এটা একটা খুব ধারণা আছে আমাদের যে আইভিএফ হলে নাকি মিসক্যারেজের তবে একটা জিনিস যেটা বেশি হয়, ফ্রোজেন সাইকেলে পার্টিকুলারলি হাইপারটেনসিভ ডিসঅর্ডার ইন প্রেগন্যান্সির সম্ভাবনা বেশি হয়। মানে নরমালি আমি কঠিন ভাষা আমিও বুঝবো না, দর্শকরা বুঝবে না। প্রেশার বাড়ার সম্ভাবনা আচ্ছা, ফ্রোজেন হ্যাঁ। সাইকেলে আইভিএফ এর প্রেগন্যান্সিতে কি অ্যাডভার্স জিনিসগুলো আমাদের হতে পারে সেটার কথা বোধহয় আপনি জিজ্ঞাসা করছেন। তার মধ্যে একটা বললেন যে মিসক্যারেজের সম্ভাবনা বাড়ে কিনা। আরেকটা যেটা বলবো যে আরেকটা কনজেনিটাল, আপনি বোধহয় জিজ্ঞাসা করেছিলেন যে বেবিরা ইন্টেলিজেন্ট বা বেশি ইন্টেলিজেন্ট বা কম ইন্টেলিজেন্ট হয় কিনা, হ্যাঁ। এটার মধ্যেও কোনো ডিফারেন্স নেই। আরেকটা খুব সাধারণ মানুষরা মনে করে যে বোধহয় আইভিএফে জন্মগত ত্রুটির সম্ভাবনা বোধহয় বেশি। এটাও একদম ঠিক না। জন্মগত ত্রুটির সম্ভাবনা নরমাল প্রেগন্যান্সিতে যেরকম হয় একই রকম সম্ভাবনা, কোনো রকম বেশি কিছু হয় না। কিন্তু যেটা বেশি হতে পারে ফ্রোজেন সাইকেলে পার্টিকুলারলি, সেটা হচ্ছে যে প্রেগন্যান্সিতে প্রেশার বাড়ার সম্ভাবনা একটু বাড়ে।
আচ্ছা, মায়ের নর্মালি হ্যাঁ, সমস্যা। নর্মাল প্রেগনেন্সিতেও প্রেশার বাড়ার একটু সম্ভাবনা বাড়ে ঠিকই, কিন্তু আইভিএফ পেশেন্টদের বাট জেনারেলি এখনকার দিনে সেগুলো ম্যানেজেবল হয়। আচ্ছা, কোনো মেডিকেল স্টুডেন্ট মানে যারা ভবিষ্যতে ভাবছে ডাক্তারি পড়বে, তারা এরকম আইভিএফ স্পেশালিস্ট হতে চাইলে, আপনার মতো পেশায় আসতে চাইলে তারা কি করবে? আচ্ছা, তাদের জন্য বলা সেটা হচ্ছে যে প্রথমে তো নর্মালি এমবিবিএস পাস করে যেমন করার পর তার দিকে গাইনোকোলজিতে স্পেশালাইজেশন করতে হবে, আইটার এমডি অথবা ডিজিও করতে হবে। কি হয়, কিছুদিন আগে পর্যন্ত সুপার স্পেশালাইজ সাবজেক্টে ছিল না, মানে এই আইভিএফ এতে সুপার স্পেশালাইজ নর্মাল গাইনোকোলজিস্টরাই করতে পারতো, কোনো অসুবিধা নেই, কিন্তু ট্রেনিং নিতে হতো তাকে। এখনও তাই, এখন অবশ্য সুপার স্পেশালাইজ ডিগ্রি চলে এসছে, ডিএম চলে এসছে, মানে এমডি করার পর ডিএম করা যায়। যেমন মেডিসিনে এমডি করার পর কার্ডিওলজিতে ডিএম করে কার্ডিওলজিস্ট হওয়া যায়, তেমনি আইভিএফ স্পেশালিস্ট হতে গেলেও গাইনিতে এমডি বা এমএস করার পর আপনাকে পার্টিকুলার রিপ্রোডাক্টিভ মেডিসিন বলে, সাব স্পেশালিটির নাম হচ্ছে রিপ্রোডাক্টিভ মেডিসিন। রিপ্রোডাক্টিভ মেডিসিনে এমডি বা এফএনবি করা যায় আমাদের ইন্ডিয়াতে। এখনও নর্মাল গাইনোকোলজিস্টের কাছেও এখনও আমাদের যা রুল আছে, এখনও নর্মাল গাইনোকোলজিস্টরাও প্র্যাকটিস করতে পারে, প্রোভাইডেড যে অ্যাজ পার এআরটি রুল কোনো একটা গভর্নমেন্ট রেকগনাইজ এআরটি সেন্টারে তাকে 3 বছর মিনিমাম কাজ করতে হবে এবং কমপক্ষে 50টা ওভাম পিক আপের অভিজ্ঞতা তার থাকতে হবে, আচ্ছা। তবে সে আইভিএফ স্পেশালিস্ট হিসাবে কাজ করতে পারবে, ইন্ডিপেন্ডেন্ট আইভিএফ স্পেশালিস্ট হিসাবে কাজ করতে পারবে। এমডি বা এমএস হলে বা ডিজিএ হলে কমপক্ষে 3 বছর কোনো গভর্নমেন্ট অ্যাপ্রুভড এআরটি সেন্টারে তাকে কাজ করতে হবে উইথ এক্সপিরিয়েন্স অফ 50 ওপিউ, অথবা তার এফএনবি বা ডিএম ডিগ্রি থাকতে হবে রিপ্রোডাক্টিভ মেডিসিনে, তাহলে সে এলিজেবল অ্যাজ আইভিএফ স্পেশালিস্ট। এটা পেশা হিসেবে কতটা আকর্ষণীয়? অবভিয়াসলি দেখুন, মানে অন্যান্য গাইনোকোলজির এখন চিকিৎসা শাস্ত্রটা পুরোটাই না চেঞ্জিং, সবসময় চেঞ্জ হচ্ছে, কিছু না কিছু নতুন আসছে এরকম। তো আগে দেখুন, আজ থেকে 1980 সালের আগে কথা যদি ভাবেন, তাহলে দেখবেন যে কত এরকম ইনফার্টাইল কাপেলই তারা বাবা হতে পারতো না। এখন অন্তত আইভিএফ এসে আগে সাকসেস কম ছিল, এখন আরও সাকসেস কত বেড়ে গেছে, 70-80% পর্যন্ত হয়ে গেছে। সে অনেক বাবা মাই তারা বা অনেক কাপেলই তারা বাবা মা হতে পেরেছে। এটা তো ডেফিনেটলি খুবই আকর্ষণীয় এবং অফকোর্স এই গাইনোকোলজি সাবজেক্টটা না মানে ইটস এ রিওয়ার্ডিং সাবজেক্ট, লাইক বেবি হওয়া বা বেবি আসা, সবটাই কেমন একটা রিওয়ার্ডিং, মানে খুব এনজয়, আমরা অন্তত প্রফেশন হিসেবে আইভিএফ সাবজেক্ট আমি অন্তত খুব এনজয় করি। ওকে। আর আমাদের একটা ধারণা আছে কলকাতার থেকে সবকিছু দিল্লিতে ভালো বা মুম্বাইতে ভালো। দিল্লি, মুম্বাইয়ের থেকে আরো বেশি ভালো লন্ডন বা ক্যালিফোর্নিয়াতে। তো আইভিএফ এর যে টেকনোলজিটা, সেটাতে আমরা কতটা ওয়ার্ল্ড ক্লাসকে ম্যাচ করতে পারি? এবার আমি অন্যান্য সেন্টার সম্বন্ধে বলতে পারবো না, কিন্তু আমাদের সেন্টারে যা নতুন টেকনোলজি আছে, আমাদের সেন্টার মানে ক্রেডল ফার্টিলিটি সেন্টারে আমাদের যা আছে, লেটেস্ট টেকনোলজি যা আছে, যা এসছে অলমোস্ট সবটাই আমাদের ক্রেডল ফার্টিলিটি। আমি কতগুলো নাম বলছি, যেমন ধরুন ইমসি বলে একটা টেকনিক আছে, ইমসি টেকনিক লেটেস্ট টেকনিক, এটা স্পাম সিলেকশন সানিক। যখন কোনো ফার্টিলাইজেশন করানো হয়, তুমি কিভাবে বাঁচবে যেটা, দিস ইজ দ্য বেস্ট পাম্প হুইচ ক্যান গিভ ইউ দ্য প্রেগনেন্সি। সো ইমসি বলে একটা টেকনিক আছে, যেটা 6000 to 7000 ম্যাগনিফিকেশনে দেখানো হয়, স্পামকে দেখা হয় যে কোনো অ্যাবনর্মালিটি স্পামটার মধ্যে আছে কিনা, বা সিলেকশন অফ সাম কোনটার মধ্যে নেই, সেই স্পামটাকে আমরা সিলেক্ট করব, ঠিক আছে, সিলেক্ট করে তারপর সেটা ফার্টিলাইজড করব। সো এইটা লেজার অ্যাসিস্টেড হ্যাচিং বলে, দেখেছেন বোধহয় যে যখন ডিম ফোটে কি হয়, ডিমের খসাটা বাইরে ফোটানো ফেটে যায়, ঠিক আছে। এবার এরকমও আমাদেরও তাই, এই এমব্রা হ্যাচিং বলি আমরা অ্যাকচুয়ালি। হ্যাচিং কি, এমব্রাটা যে ইমপ্লান্ট হবে পেরিয়ে যে ইউটেরাসের মধ্যে বসবে, তার জন্য ধরুন বাইরের যে জোনা পেলুসিটা যেটা আছে, সেটা যদি খুব মোটা হয় বা খুব শক্ত হয়, অনেক সময়